বৃষ্টি প্রত্যাশিত, কারণ বৃষ্টি আমাদের চারপাশে ঘটে চলা সকল বিষয় প্রক্রিয়াকে আন্দোলিত করে যায়, নতুনের জয়গান গায়, পুরাতনকে ঝাঁকুনি দিয়ে সামনে এগিয়ে যেতে প্রত্যয়ী করে। বৃষ্টি তার নিজস্ব নিয়মে ঋতু অনুসারে আমাদের সামনে কখনো অঝরে, কখনো বা ঋতু লয়ে সংঘটিত হয়। কিন্তু বৃষ্টি সবসময় আমাদের দেখা হয়ে ওঠে না। বৃষ্টি দেখা কিংবা তাকে গভীরভাবে অনুভব করার জন্য প্রয়োজন সুন্দর মন, ধৈর্য এবং বৃষ্টির প্রভাবে জীবন তৈরি হবার অদৃশ্য প্রক্রিয়াটি অন্তর্নিহিত সত্তা দিয়ে অনুধাবন করার সামর্থ্য। প্রাত্যহিক বাস্তবতায় এ সকল কিছু একসাথে জড়ো করতে না পারার কারণে বৃষ্টি আমাদের দেখা হয় না। আমি সেই বৃষ্টি দেখতে পৃথিবীর সুন্দরতম এলাকার একটি চীনের ইয়াংজি নদীর নিম্ন অববাহিকার একটি পাহাড়ি এলাকায় চলে এসেছি। এলাকাটি লিশুই জেলার শিয়ান্দু অঞ্চল, যা ঝেজিয়াং প্রদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পাহাড়, নদী, বন বেষ্টিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি স্থান। এখানে পাহাড়ের ঢাল পশ্চিম দিক থেকে ক্রমান্বয়ে ঢালু হয়ে নেমে এসেছে, সাথে বয়ে নিয়ে এসেছে পাহাড়ি নদীর স্রোতধারা। বৃষ্টির ফোঁটা তৈরি হবার জন্য যে বাষ্পকণা প্রয়োজন সেগুলো এসেছে পূর্ব দিকে অবস্থিত পূর্ব চীন সাগর থেকে এবং আরও পূর্বের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এই জলীয় কণা ঠান্ডা হয়ে বৃষ্টির ফোঁটায় পরিণত হতে যে উচ্চতার প্রয়োজন তা এ এলাকার উচ্চভূমি দিয়েছে। পাহাড়ের বিস্তৃত এই অঞ্চলে যে বৃষ্টি হয় তার একটা অংশ মাটি শোষিত হবার পরে উদ্বৃত্ত জল ছোট মাঝারি জলধারায় প্রবাহিত হয়ে নদী হিসেবে সাগরের দিকে ধেয়ে যায়। এই যে নদীটি বয়ে যাচ্ছে এটির নাম হাওশি এবং অল্প উচ্চতার 1828 সালে নির্মিত 115 মিটার দীর্ঘ যে ব্রিজটি রয়েছে সেটির নাম বানিয়ান স্টোন স্টেপ ব্রিজ। ব্রিজটিতে 75টি রন্ধ্র বা ছিদ্র রয়েছে। প্রস্থে খুবই সংকীর্ণ, 2 ফিটেরও কম। বিপরীত দিক থেকে আসা একজন আরেকজনকে অতিক্রম করতে বেশ সাবধান থাকতে হয়। দূরে যে পাহাড় দেখা যায় তার নাম ঝুটান পাহাড়। ইতিহাস মতে 1180 খ্রিস্টাব্দে চীনের বিখ্যাত দার্শনিক কনফুসিয়াসের একজন শিষ্য ঝুশি এ পাহাড়ে ধ্যান করতে এবং কনফুসিয়াসের দার্শনিক চিন্তা ছড়িয়ে দিতে এখানে আসেন। ঝুশি পাহাড়ে নদীতে ঘুরে বেড়াতেন এবং তার নামানুসারে এই পাহাড়ের নাম হয়েছে ঝুটান পাহাড়। দীর্ঘকায়া ঝুশি বলিষ্ঠ দেখতে হওয়ায় তাকে হুই ওয়েংও বলা হতো। তার নামের সাথে মিল রেখে একাকী দাঁড়িয়ে থাকা দৃঢ় ও সুউচ্চ এই পাথরখণ্ডের নামও রাখা হয়েছে হুই ওয়েং। দার্শনিক, কবি, সাহিত্যিকরা পাহাড় প্রকৃতিকে তাদের জ্ঞান আহরণ, জ্ঞান চর্চা এবং জ্ঞান বিতরণের মাধ্যম হিসেবে আজীবন ব্যবহার করেছেন। বাংলা সাহিত্যের কবি রবীন্দ্রনাথ ঠাকুর অসংখ্য কাব্যগ্রন্থ, কবিতা, গান রচনা করেছেন এই প্রকৃতি নিয়ে, এই বৃষ্টি নিয়ে। প্রকৃতি ও বৃষ্টিকে উপজীব্য করে রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালে লিখেছেন মানসী, 1894 সালে সোনার তরী, 1896-এ চিত্রা, 1901-এ নৈবেদ্য, 1910 সালে কালজয়ী গীতাঞ্জলি, 1914 সালে গীতিমাল্য, 1916 সালে বলাকা। মানসী শব্দের অর্থ মেন্টাল ইমেজ বা দি মাইন্ডস ক্রিয়েশন। ভালোবাসা, পরমার্থিক সংযোগ, কল্পনা ও গভীর চিন্তা, মানুষে মানুষের সম্পর্ক, দ্বৈত সত্তার টানাপোড়েন যেমন দেহ ও আত্মা, সভ্যতা ও প্রকৃতি, বাস্তবতা ও কল্পনার মধ্যকার দ্বান্দ্বিক সম্পর্ক ইত্যাদি রবীন্দ্রনাথ ঠাকুর তার মানসিক কাব্যগ্রন্থের বিষয়বস্তু করেছেন। প্রকৃতির গভীরতা, বৃষ্টির ছন্দ বা তাল, জলপৃষ্ঠে বিম্বিত বা আন্দোলিত প্রতিবিম্ব, সকল কিছুই দার্শনিক চিন্তা হোক কিংবা কাব্য রচনা, সকল ক্ষেত্রেই মানুষকে তার চিন্তা, কাজ, সৃষ্টির উপাদান সরবরাহ করেছে। চীনে রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থের যে অনুবাদ প্রকাশিত হয়েছে সেখানে আধ্যাত্মিকতার সাথে প্রাত্যহিক অনুষঙ্গের যে সংযোগ রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছেন তা ফুটিয়ে তুলতে চীনের গবেষক, সাহিত্যিকরা সচেষ্ট থেকেছেন। এখানে এসে আটকা পড়েছি বৃষ্টিতে, আমি বেরোতে পারছি না। গাছপালার বড় বড় গাছের যে
একটা সম্মিলন, একটা ফরেস্টের মতো আছে, ওয়াইল্ড ফরেস্ট, এবং এর সাথে তো ঝর্ণা আছেই। বেশ জোরে সোরে ঝর্ণা নেমে আসছে উপর থেকে কলকল শব্দে, এবং এটা মূলত আসলে নদী হয়ে গেছে। বেশ কিছু ঝর্ণা উপরে একসাথে হয়ে একটা বড় স্রোতধারা তৈরি হয়েছে। তো আমি এই আটকা পড়াটা খুব এনজয় করছি। আমার সাথে যারা ছিল তারা চলে গেছে সেফ সাইডে। আমি ভেবেছিলাম যে এখানে বৃষ্টিটা কমে যাবে, কিন্তু বৃষ্টিটা আসলে বেড়েছে। তো বৃষ্টি থেকে বাঁচার জন্য আমার ক্যামেরাগুলোকে একটু সেভ করার জন্য আমি গাছের নিচে একটু লুকিয়েছিলাম, যেন আমি যেন কম ভিজি, অথবা আমার যন্ত্রপাতিগুলো যেন নষ্ট না হয়। কিন্তু আসলে আলটিমেটলি বৃষ্টিটা বেশি শুরু হয়ে গেছে এবং আমি আটকা পড়েছি, এবং সবাই আস্তে আস্তে আরও প্রোটেক্টেড জায়গাতে চলে গেছে। বাট আমার খুব ভালো লাগছে এই আটকা পড়াটা, কারণ এটা এইভাবে প্রকৃতির সাথে মিশে একাকার হয়ে যাওয়াটা আমাদের সবসময় হয় না। একদম খুব পানির খুব কাছে, জলপ্রবাহ আমার একদমই হাতের কাছে। এখানে ছোট উদ্ভিদ আছে, বড় গাছ আছে, গাছের সাথে অন্য যে উদ্ভিদগুলো যেগুলো এই গাছকে অবলম্বন করে বেঁচে থাকে সেই উদ্ভিদগুলো আছে, এবং আমি একটু শিকড়ের উপরে দাঁড়িয়ে আছি। এবং আমার চারদিকে যে পাখির শব্দ, এই জলপ্রবাহের যে কলকল শব্দ, মেঘের কিছুটা ডাক, বৃষ্টির শব্দ, ঝিঝিপ পোকার শব্দ, বাতাসের শব্দ, সব কিছু মিলিয়ে একটা দারুণ একটা শব্দের ঐকতান তৈরি হয়েছে। এবং প্রকৃতির যে নিজস্ব যতটা প্রকাশিত রূপ থাকতে পারে, বৃষ্টি হওয়া, কলকল জলপ্রবাহ, গাছের দৃঢ় যে অবস্থান, একসাথে গাছগুলো থাকা, উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্যের যে সম্মিলন, সব কিছু মিলিয়ে একটা একাকার একটা জায়গাতে আমাকে আহ্বান করা হয়েছে। আমাকে এখানে সম্ভাষণ জানানো হচ্ছে। মাঝে মাঝে আটকা পড়াটা, একটু বিচ্ছিন্ন হয়ে থাকাটা নিজের মতো করে নিজেকে খুঁজে পাওয়ার কিছু সুযোগ করে দেয়। সেই সুযোগটা আমি কিছুটা হলেও পেয়েছি। বৃষ্টি, পাহাড়, অরণ্য নিয়ে অনেক কথা হলো। রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টির কথামালায় আজকের ভিডিও শেষ করছি। বরিশ ধরা মাঝে শান্তিরও বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয়ে বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানো অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারই। ধন্যবাদ, ভালো থাকবেন।